সো হে গাইস, দ্য ওয়ার অফ কার্ড সিরিজের এই পর্বের শুরুটা হয় দ্য কার্ড অফ গডের শক্তি দেখানোর মাধ্যমে, যার ভেতরে চেন মু পড়ে যাচ্ছিল, যে পিছলে আর গড়িয়ে নিজেকে এমন এক দুনিয়ায় আবিষ্কার করে যা দেখতে একদম নরকের মতো লাগছিল, যেখানে আমাদের একটা উড়ন্ত ফায়ার ড্রাগন দেখানো হয়। যখন চেন মুয়ের নজর ওই ড্রাগনটার ওপর পড়ে, সে একদম ঘাবড়ে গিয়েছিল, কারণ সে আজ পর্যন্ত তার পুরো জীবনে কখনো ড্রাগন দেখেইনি। তাই সে বলতে থাকে যে ভাগ্য ভালো আমি এর শিংয়ের ওপর পড়িনি, নাহলে আজ তো নিশ্চিতভাবেই চেন মুয়ের এখানেই মৃত্যু হতো। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো সে এটা একটুও বুঝতে পারছিল না যে সে আসলে কোথায় আছে। তার এমন মনে হচ্ছিল যেন সে জ্যান্ত অবস্থায় নরকে পৌঁছে গেছে, কারণ এই দুনিয়া আর এখানকার পরিবেশ তার বোঝার বাইরে ছিল। এই কারণে সে এখন এখান থেকে সামনে এগোতে শুরু করে এই নরক সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য। যখন সে এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই কিছু সিঁড়ি ভেঙে যায়, যে দৃশ্য দেখে তো চেন মুয়ের আত্মা কেঁপে ওঠে। এই কারণে এখন সে দৌড়ে গিয়ে সেখানে তৈরি একটা ফরমেশনের কাছে চলে আসে, যেখানে সে যেমনই একটা পাথরের ওপর পা রাখে, তখন তার সামনে চলে আসে আগে থেকেই সেট করা একটা হোলোগ্রাম, যেটা চেন মুকে বলে যে এই প্রথম ধাপে আপনাকে স্বাগতম। এখন জলদি আপনাকে এই 18টি অ্যাকশন সম্পূর্ণ করতে হবে, যাদের ওপর দিয়ে হেঁটে গিয়ে সেই হোলোগ্রাম চেন মুকে দেখায়। সে যেমনই নিজের টার্গেটে পৌঁছে যায়, তখন চেন মু বলতে থাকে যে তুমি কি এটা বলতে চাও যে আমিও তোমার মতোই করি আর ওখানেই পৌঁছে যাই? চেন মু বলতে থাকে যে আমি কি কোনো স্বপ্ন দেখছি না তো? সে নিজের গাল টেনে দেখে তো তার ব্যথাও হয়, মানে এটাই ছিল যে এটা কোনো স্বপ্ন তো একদমই নয়। সে চিৎকার করে বলতে থাকে যে দেখো এখানে যে আছে আর যে আমার সাথে এই গেম খেলছে, জলদি বাইরে বেরিয়ে এসো, কারণ আমি তোমাদের এই ফাঁদে পা দিতে যাচ্ছি না। কিন্তু এখন সেই মুহূর্তে চারপাশেই কম্পন শুরু হয়ে যায়, তো চেন মু বলে যে এখানে ভূমিকম্প হলো না তো? আর সাথে সাথে চেন মুকে দেওয়া সময়ও শেষ হতে চলেছিল। যে মুহূর্তে আমরা সেই ড্রাগনটাকে দেখতে পাই, যেটা একটা স্ট্যাচু হলেও একদম একটা আসল ড্রাগনের মতো নড়াচড়া করতে শুরু করে দেয়, যার কারণে চেন মু আরও বেশি ভয় পেয়ে যায়। সে বলতে থাকে যে আমি কি সত্যি ওই ড্রাগন স্ট্যাচুটাকে নড়তে দেখলাম? যদি এই কথা সত্যি হয়, তবে তো এটা আমার জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। আরও যে হলোগ্রামটা ছিল, সেটা চেন মু এর দিকে ইশারা করে তাকে নিজের কাছে ডাকছিল। তাই চেন মু বলতে থাকে যে চলো, যাই হোক আমাকে ওর কাছে যেতেই হবে, যার ফলে সে তৎক্ষণাৎ স্পিডের সাথে দৌড়াতে শুরু করে দেয়, যে এখানে ঝুলে থাকা পাথরগুলোর ওপর জাম্প করতে করতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু নিচের দৃশ্য দেখে চেন মু এর তো আত্মা কেঁপে ওঠে। সে যেমনই পরের পাথরের ওপর জাম্প করে, সে তো ওখানেই ঝুলে যায়। সাথে সাথে এখন তার ওপর নজর পড়ে যায় সেই ফায়ার ড্রাগনের। চেন মু যেমন তেমন করে রিস্ক নিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এখনও তাকে আরও কিছু পাথর পার করতে হবে। সে বলে যে এই ভাসমান প্ল্যাটফর্মগুলো অনেক বেশি ছোট, তাই তাকে এগুলোর ওপর জাম্প করার জন্য স্পিড ব্যবহার করতে হবে। চেন মু স্পিডের সাথে যায় আর জাম্প করতে করতে শেষমেশ পৌঁছে যায় ওই হলোগ্রামের কাছে, কিন্তু ওই হলোগ্রামটা চেন মুয়ের আসতেই সেখান থেকে গায়েব হয়ে যায়। চেন মু যেমনই তার পরের পা বাড়ায়, তো আবার একটা ফরমেশনের ভেতর থেকে একটা দ্বিতীয় হলোগ্রাম চলে আসে চেন মু এর সামনে, যে তাকে জানায় যে তোমাকে কিভাবে নিজের পরের টাস্ক কমপ্লিট করতে হবে। কিন্তু এই হলোগ্রামটা খুব দুর্দান্তভাবে একটা খাড়া দেওয়ালের ওপর জাম্প করছিল আর ওপরে উঠে যাচ্ছিল। এটা কপি করা অবশ্যই একটা সাধারণ মানুষের জন্য তো অসম্ভবই। এই মুহূর্তে এখন আরও জোরের সাথে কম্পন হতে থাকে, কারণ সময়ও তো শেষ হতে চলেছিল। তাই এখন চেন মু ওই দেওয়ালগুলোর কাছে পৌঁছে যায় সেগুলোর ওপর চড়ার জন্য, কিন্তু খাড়া দেওয়ালে চড়া সেটাও বিনা প্র্যাকটিসে, এটা তো পসিবলই নয়। তাই এখন চেন মু ধীরে ধীরে করে প্র্যাকটিসও করতে থাকে। সে জাম্প করছিল, চড়ার চেষ্টা করছিল। যে মুহূর্তে ওই ফায়ার ড্রাগন নিজের ডানা মেলে যেতে থাকে চেন মু এরই দিকে, যেখানে চেন মু যেমন তেমন করে প্র্যাকটিস করতে করতে শেষমেশ চড়তে শুরু করেছিল ওই পাথরেরই ওপরে। কিন্তু যখন চেন মু ওপরে পৌঁছাতেই যাচ্ছিল, তার আগেই সেখানে পৌঁছে যায় ওই ফায়ার ড্রাগন, যাকে দেখেই চেন মু নিচের দিকে পিছলে যেতে থাকে, কারণ ওই ড্রাগন নিজের আগুন ব্যবহার করতে যাচ্ছিল। সে এখন এক জায়গায় ঝুলে পড়ে, কারণ তার প্রাণও তো বিপদে পড়ে গিয়েছিল। তাকে লুকোনোর জন্য একটা ছোট জায়গা দেখা যায়। যে মুহূর্তে ফায়ার ড্রাগন তার আগুনের সাহায্যে অ্যাটাক করে দেয় চেন মুয়ের ওপর, যে আগুন পুরো ফাটলের ভেতর তো যায়, কিন্তু চেন মুকে স্পর্শও করতে পারে না, যার কারণে ওই যে ড্রাগনটা ছিল সে রাগে এসে জিনিসপত্র ভাঙচুর করতে লেগে যায়। সে অনেকগুলো পাথর আগেই ভেঙে ফেলেছিল,
যা নিচে পড়ছিল, যেখানে তখনই আমরা সুযোগ পেতেই দেখতে পাই চেন মুকে যে শেষমেশ ওপরে চলে এসেছে। কিন্তু যখন ওই ড্রাগন বড় বড় চাটান ভাঙছিল, তো ভুলবশত সে নিজেই একটা চাটানের নিচে চাপা পড়ে যায়, যেখান থেকে বেরোনো তার জন্য একটু মুশকিল হবে, কারণ ওই চাটান অনেক বেশি ভারী ছিল। যেখানে তখনই এটাকে দৌড়াতে দেখা যায় চেন মুকে, যার ফলে ওই ড্রাগন নিজের পুরো শক্তি লাগায় আর চাটানগুলোকে নিজের ওপর থেকে সরিয়ে চেন মু এর ওপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে গিয়েছিল। যেখানে আমরা চেন মুকে একটা চেনের ওপর দিয়ে দৌড়াতে দেখতে পাই, যে নিজেকে বাঁচাচ্ছিল আর দৌড়াচ্ছিল। তখনই ওই ফায়ার ড্রাগন নিজের আগুনের সাহায্যে ওই চেনটাকে মাঝখান থেকেই ভেঙে দেয়, কিন্তু চেন মু তখনও ওই চেনটাকে ধরে রেখেছিল, যার ফলে তার প্রাণ বেঁচে যায়। কিন্তু ওই ড্রাগন এখনও এত সহজে তার পিছু ছাড়ার পাত্র ছিল না, কারণ সে চেন মু এর ওপরে আসতেই বারবার আর ক্রমাগত তার ওপর নিজের ফায়ার অ্যাটাক করেই যাচ্ছিল। চেন মু এখন তো নিজের স্পিড আরও বাড়িয়ে দিয়েছিল, সাথে সে বেশ ভালোভাবে শিখে গেছে যে এর অ্যাটাকগুলো ডজ কিভাবে করতে হবে, যার ফলে সে দৌড়াতে দৌড়াতে শেষমেশ পৌঁছে যায় তৃতীয় হোলোগ্রামের কাছে। পরের হোলোগ্রাম চেন মু কে জানায় যে তাকে এখান থেকে সামনে কিভাবে এগোতে হবে, কারণ বেশ দ্রুত গতিতে এখানেই আসতে থাকে ওই ফায়ার ড্রাগন, যে চেন মু এর সামনে দিয়ে একটা বেশ ভয়ানক এন্ট্রি মারে, যার ফলে চেন মু ভয় পেয়ে যায় আর সে তৎক্ষণাৎ পিছু করতে শুরু করে দেয় ওই হোলোগ্রামের। কারণ ওই যে ড্রাগন ছিল সে বেশ রাগের সাথে দেখছিল চেন মু এর দিকে, যাকে মারার জন্য সে ব্যবহার করেছিল নিজের আরও এক ফায়ার অ্যাটাককে। তো চেন মু তৎক্ষণাৎ ফলো করতে শুরু করে দেয় ওই হোলোগ্রামকে, কারণ এমনিতে তার কাছে এছাড়া আর কোনো উপায়ও তো ছিল না, কারণ এখন বেশ স্পিডের সাথে ওই ফায়ার ড্রাগন অ্যাটাক করার জন্য আসতে থাকে চেন মু এর ওপর। যেখানে চেন মু নিজের সামনে একটা গুহা দেখতে পায়, যার ভেতর তাকে লাফ দিতে হবে। যে মুহূর্তে ড্রাগন নিজের ফায়ার অ্যাটাকও করেছিল, তো চেন মু জাম্প দেয় ওই গর্তে যাওয়ার জন্য, কিন্তু সে তো তার ভেতর না গিয়ে পিছলে যাচ্ছিল নিচের দিকে, যেখানে ভাগ্যক্রমে সে ঝুলে যায় একটা পাথরের ওপর, যার ফলে সে বেঁচে যায় ওই নরকে পড়া থেকে। কিন্তু যে ড্রাগন ছিল তার এখনও নজর ছিল চেন মু এর ওপর তাকে মারার জন্য, যে নিজের আরও এক ফায়ার অ্যাটাক করেছিল। কিন্তু তার আগেই চেন মু পৌঁছে গিয়েছিল ওই গর্তেরই ভেতরে, যেখান থেকে চেন মু বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পাথর দিয়ে তৈরি সিঁড়িগুলো সবকটিই ভাঙতে যাচ্ছিল ওই ফায়ার অ্যাটাকের কারণে। চেন মু চলতে চলতে নিজের পা বাড়িয়ে শেষমেশ পৌঁছাতে যাচ্ছিল পরের হলোগ্রামের কাছে, কিন্তু এবার তার সামনে কোনো হলোগ্রাম ছিল না, বরং ছিল একটা দরজা, যার ব্যাপারে না তো সে জানে যে কি হবে আর না আমরা জানি যে কি হবে। যখন চেন মু এগিয়েই যাচ্ছিল, তো সেই মুহূর্তে ওই সিঁড়িগুলো ভাঙতে ভাঙতে সেখানে ওই ড্রাগন চলে আসে চেন মু কে প্রাণে মারার জন্য, যার ফলে চেন মু ওই দরজার কাছেই পড়ে যায়। এই কারণে সে ভাবে যে এখন তাকে এর ভেতরেই যাওয়া উচিত, যার দিকে তৎক্ষণাৎ চেন মু দৌড়াতে শুরু করে দিয়েছিল। কিন্তু ওই যে ড্রাগন ছিল সে এখনও নিজের ফায়ার অ্যাটাক করছিল, যার ফলে চেন মু তো ওই দরজার ভেতর এন্টার করে যায়, কিন্তু সাথে সাথে ওই ড্রাগনও ভেতরে চলে গিয়েছিল। কিন্তু দরজার এদিকের দৃশ্য একদমই পুরোপুরিভাবে বদলে গিয়েছিল, কারণ ড্রাগন ভেতরে আসতেই সে তৎক্ষণাৎ বদলে যায় একটা কার্ডে, যে কার্ড পৌঁছে যায় এখানকার গডেসের কাছে, যিনি এই সব খেলা রচনা করেছিলেন চেন মু এর জন্য। তিনি বলতে থাকেন যে তুমি এখনও দাঁড়িয়ে কেন আছো, জলদি বসে পড়ো, যার জন্য তৎক্ষণাৎ চেয়ারের ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল। চেন মু বলতে থাকে যে আমাকে বলুন তো যে আপনি আসলে কে। তো গডেস বলেন যে তোমার আসলে তাড়া কিসের, চলো কিছু না তো একটু আমার হাতের জল তো খেয়ে নাও। যার পর চেন মু তাকে বলে যে আমাকে বলুন তো দেখি যে আসলে আমি আছি কোথায়, এটা কোন জায়গা যেখানে আমাকে আনা হয়েছে। তো গডেস জানান যে যখন আমিও এখানে প্রথমবার এসেছিলাম, তো আমার মনেও এইসব প্রশ্নই ছিল। তোমার তথ্যের জন্য আমি বলে দিই যে আমি এখানে শত শত বছর ধরে আছি। যে কথা শুনে চেন মু শকড হয়ে যায়, কারণ এই মেয়েকে কোনো দিক থেকেই শত শত বছরের তো লাগছিল না। যে কথা চেন মু বলে যে তোমাকে এত বেশি বয়স্ক তো দেখায় না। গডেস বলেন যে হ্যাঁ একদম আমাকে দেখায় না, কিন্তু আমি আসলে তাই। যাই হোক, সবার আগে আমি তোমাকে কংগ্র্যাচুলেট করতে চাই, কারণ তুমি এত সব বাধা পার করে নিয়েছ, যা কত খুশির কথা এটা তুমি জানো না। ওই গডেস বলেন যে আরে ইয়ার এই কথা তো আমি সবসময় বলি, তাই চলো এবার কিছু নতুন ট্রাই করি। যার সব কথা চেন মুয়ের মাথার ওপর দিয়ে যাচ্ছিল, কারণ সে কিছুই বুঝতে পারছিল না। সে তাকে জিজ্ঞেসও করে যে আসলে আপনি কি ব্যাপারে কথা বলছেন। ওই গডেস বলতে থাকেন যে ঠিক আছে আমি তোমাকে বলছি।
এটা আসলে কার্ড অফ গডের ইলিউশনারি স্পেস। ROE, যে ব্ল্যাক কার্ড যেটা তোমার দ্বারা অ্যাক্টিভেট করা হয়েছিল, সেটাও আসলে গড কার্ডই বানিয়েছিল। এমনিতে যদি তুমি আমার ব্যাপারে জানতে চাও, তো আমার নাম হলো বিউটি হাইনার। চলো ঠিক আছে দোস্ত, এখন তুমি এই হাইনারের সাথে নিজের সওয়াল জবাব করতে পারো। এমনিতেও চেন মু এর মনে তো অনেক প্রশ্ন অলরেডি চলছিলই, তাই সে বলতে থাকে যে এখন কিছুক্ষণ আগে আমি যে ড্রাগনটাকে নিজের চোখের সামনে দেখলাম, সেটা আসলে কি ছিল, আর এখন কোথায় চলে গেল। হাইনার বলেন যে এমনিতে তুমি তার শক্তি তো দেখেই থাকবে, ওটাকে আসলে বানানো হয়েছিল খুবই অ্যাডভান্সড ম্যাজিক কার্ড টেকনোলজি দিয়ে। চেন মু বলতে থাকে যে অর্থাৎ ওই ড্রাগন নকল ছিল, কিন্তু আমি আজ পর্যন্ত কখনো এত বেশি রিয়ালিস্টিক ম্যাজিক কার্ড টেকনোলজি দেখিনি। হাইনার বলেন যে আমি এই জিনিসগুলো তখন করি যখন আমার কাছে করার মতো কিছুই থাকে না। চেন মু বলে যে ওসব তো ঠিক আছে, কিন্তু আমাকে এটা বলো দেখি যে আমি এখান থেকে বাইরে কিভাবে বেরোতে পারবো। হাইনার তাকে বলেন যে কি সত্যিই তুমি এখান থেকে বাইরে যেতে চাও? একটু এটা ভাবো যে খোদ গড তোমাকে চুজ করেছেন, খোদ কার্ড অফ গড তোমাকে নিজের বানিয়েছে। হে বালক, তোমার এখনও একটুও আন্দাজ নেই কার্ড অফ গডের শক্তির ব্যাপারে। যার পর আমাদের পরেরই সিনে দেখানো হয় যারা যে ওই কার্ড অফ গডের সিগন্যাল ডিটেক্ট করার চেষ্টা করছিল। যার পর আমরা চেনমুকে দেখি যে হাইনারকে এটা বলে যে আমাকে আপনার এই কার্ডে একটুও ইন্টারেস্ট নেই। যে কথা শোনার পর হাইনার এটা বলতে থাকেন, এই কার্ডের ভেতর ভর্তি হয়ে আছে নলেজ আর টেকনোলজি, যার ব্যাপারে তুমি কখনো কল্পনাও করনি। যদি তুমি এর শক্তিকে ঠিকভাবে বুঝে যাও, তবে তুমি এই কার্ড ওয়ার্ল্ডকে ডমিনেটও করতে পারবে। তোমার কি এটা জানা আছে যে এই দুনিয়ায় কত এমন লোক আছে যারা এটাকে পেতে চায়? যদি তুমি এটাকে ছেড়ে দাও তো তোমার এটা জানা নেই যে তুমি কত বড় অপরচুনিটিকে ত্যাগ করবে। কিন্তু এমনিতে আমি তোমার ডিসিশনের রেসপেক্টও করি। যার ফলে চেনমু বলে যে ঠিক আছে, আমাকে এখান থেকে জলদি বেরোতে হবে, কারণ আমাকে নিজের আঙ্কেল হওয়ার জন্য একটা ফ্যান্টাসি কার্ড বানাতে হবে। যে কথা শুনে হাইনার বলেন যে তুমি কি সত্যি গড অফ কার্ডকে ত্যাগ করতে চাও কেবল একটা ফ্যান্টাসি কার্ড বানানোর জন্য? তুমি এত বড় অপরচুনিটিকে ত্যাগ করছো। চেনমু তাকে বলে যে হ্যাঁ, একদম আমি ওমনটাই করছি। হাইনার বলতে থাকেন যে তুমি এসব কিছু বলে আমার ইনসাল্ট করছো। চেনমু বলে যে না না, আসলে এমন কে বলল? আমি কি আপনার মতো সুন্দরীর ডিসরেসপেক্ট করতে পারি? হাইনার বলেন যে হ্যাঁ, একদম তুমি করছো আমার কথা না মেনে। চেনমু বলে যে দেখো, আমার আঙ্কেল হওয়ার যে বিলবোর্ড আছে সেটা ভেঙে গেছে, এই কারণে আমাকে জলদি তাদের জন্য একটা নতুন বিলবোর্ড বানাতেই হবে। যদি আমি জলদি এমনটা না করি তো তাদের যে বিজনেস আছে সেটা থেমে যাবে। সব খোঁজার জন্য যে লোকেরা আসে তারা এসে তাদের কিভাবে খুঁজে পাবে? যার কথা শুনে হাইনার বলেন যে অর্থাৎ তুমি একদমই লোভী ব্যক্তি নও। এমনিতে কংগ্রাচুলেশনস তোমার এই 3rd লেভেলকেও পাশ করার জন্য, কারণ এখনও এই সব কিছুই তোমার টেস্টই তো চলছিল। যে কথা শুনে চেনমু বলে যে আমি তো বুঝতেও পারলাম না যে আসলে আমার সাথে এই টেস্ট কখন হয়ে গেল। যার পর হাইনার চেনমুকে দেখাতে থাকেন তার টেস্টের ব্যাপারে, তার সাথে কোন টেস্ট কিভাবে করা হলো, কোনটা 1st লেভেল ছিল আর কোনটা 2nd লেভেল। যার পর এখন তার সামনে পেশ করা হয় কার্ডসের স্ট্রাকচারকে, যাতে সে বুঝতে পারে যে এই গড লেভেলের কার্ডগুলোকে কিভাবে বানানো হয়, কিভাবে ডিজাইন করা হয়। আর এমনিতেও চেনমুয়ের যে ইন্টারেস্ট ছিল সেটা কার্ড বানানোর ক্ষেত্রে অনেক আগেই ছিল। এই কারণে সে সব জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছিল। সে নিজের হিসেবে বুঝতে থাকে আর বানাতে শুরু করে দেয় কিছু নতুন ধরনের কার্ডকে, যার অ্যাবিলিটি দেখে তখনই হাইনার তাকে এটা বলেন, সত্যিই মানতে হবে চেনমু, তুমি খুব জলদি সব লেভেলগুলোকেই পাশ করে নিলে। চেনমু বলে যে দেখো, এখন যেহেতু আমি লেভেলগুলো পাস করে ফেলেছি তো আমি কি এখান থেকে যেতে পারি? তো হাইনার তাকে বলেন যে চিন্তা করো না বাছা, আমি তোমাকে এখান থেকে সই সালামত পাঠিয়ে দেব। সবচেয়ে বড় কথা তো এটা যে তুমি এই মুহূর্তে হয়ে গেছো গড অফ কার্ডের মালিক। কার্ডের ভেতর যত টেকনিক্স ভরা আছে তুমি ওই সব শিখতে পারো, বানাতে পারো নতুন লেভেলের কার্ডসকে। চেনমু বলে যে এমনিতে আমি কোন কোন ধরনের কার্ড বানাতে পারি? হাইনার জানান যে এই কিছু সময় আগে তুমি যে ফ্লেম ড্রাগন কার্ড দেখেছিলে ওটা তো জাস্ট একটা শুরু ছিল। চেনমু বলে যে কি সত্যি আমি এই লেভেলের কার্ড বানাতে পারবো, এমন ফ্যান্টাসি কার্ড যা আমি আজ পর্যন্ত স্বপ্নেও ভাবিনি? হাইনার বলেন যে এর চেয়েও বড় বড় লেভেলের কার্ড তুমি বানাতে পারবে, কিন্তু বাছা তোমাকে এই কথাটাও মনে রাখতে হবে তুমি কার্ড অফ গডের নতুন মাস্টার হয়ে গেছো, এই কথা তোমাকে সবার থেকে গোপন রাখতে হবে। আর অবশ্যই এটা তোমার সেফটির জন্য অনেক বেশি জরুরি। যদি তুমি ভুল করেও এমনটা করো তো গড অফ কার্ড তৎক্ষণাৎ সিল হয়ে যাবে
আর সাথে সাথে তোমার প্রাণও সেই মুহূর্তেই চলে যাবে। তাই এখন তুমি আমাকে বলো যে তুমি কি সত্যিই এর নতুন ওয়ারিস হতে চাও? চেনমু বলতে থাকে যে যদি আমি সত্যিই শিখতে চলেছি ফ্লেম ড্রাগন কার্ড বানানো, তবে তার সাহায্যে তো আমি আমার আঙ্কেল হওয়ার জন্য অনেক বেশি বিউটিফুল বিলবোর্ডও বানাতে পারবো। চেনমু বলে যে হ্যাঁ, এমনিতে আমি তৈরি তো আছি, কিন্তু তুমি এখন এই যে মৃত্যুর ব্যাপারে বললে তাতে আমার শঙ্কা হচ্ছে। হাইনার বলেন যে হ্যাঁ একদম, যদি তুমি গড অফ কার্ডের নতুন ওয়ারিস হওয়ার জন্য তৈরি হও, তো বেশক তোমার কাছে এই কার্ড ওয়ার্ল্ডের টপ লেভেলের টেকনোলজি চলে আসবে, আর সাথে সাথে তোমার জীবন বাঁচার যে অর্থ সেটাও পুরোপুরিভাবেই বদলে যাবে, সেটাও আজ থেকে। আর সবচেয়ে জরুরি কথা এটাই যে তোমাকে এই সব কথা সবসময় গোপন রাখতে হবে। যদি তুমি কখনো কারো সাথে কিছু রিভিল করে দাও, তো তুমি অন দ্য স্পট মারা যাবে। আর বিশ্বাস করো, তোমার যে মৃত্যু হবে সেটাও খুব বাজেভাবে হবে। এটাকে তুমি এভাবে বুঝতে পারো যে তোমার একটা কন্ট্রাক্ট হতে চলেছে গড অফ কার্ডের সাথে, যাকে চাইলেও তুমি কখনো ভায়োলেট করতে পারবে না। কিন্তু যদি তুমি মৃত্যুকে ভয় পাও আর এমন কিছুই করতে না চাও, তো ডেফিনেটলি আমি তোমাকে এই মুহূর্তেই ফেরত পাঠাতে পারি। আর সাথে সাথে যখন তুমি উঠবে, তো এই সব জিনিসের ব্যাপারে ভুলেও গিয়ে থাকবে। তারপর তোমার জীবন তেমনই চলবে যেমন আগে চলত। এমন মনে হবে যেন তোমার সাথে এমনটা কখনো হয়নি। যার ব্যাপারে এখন চেনমু ভাবছিল যে আসলে তার কি ডিসিশন নেওয়া উচিত। যখন সে এর ব্যাপারে ভাবছিল, তো হাইনার বলেন যে এমনিতে তোমার সময় শেষ হতে চলেছে, জলদি আমাকে নিজের জবাব দাও, কিন্তু মনে রেখো সবসময় মানুষের নিজের মনের কথাই শোনা উচিত। তখনই চেনমু মনে করতে থাকে নিজের পুরনো সেই একঘেয়ে জীবনকে। তাকে রোজই কত সব মুসিবতের মধ্যে দিয়ে যেতে হয়। তাই তারপর সে বলে যে ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি। যেমনটা হাইনার বলেন যে মিস্টার চেনমু, চলো এবার অ্যাকসেপ্ট করো এই কন্ট্রাক্টকে। জিনিসগুলো এখন সরাসরি জুড়তে থাকে চেনমুয়ের লাইফের সাথেই। যে যদি ভুল করেও একটা নিয়ম ভাঙে, তো তার তৎক্ষণাৎ মৃত্যু হবে। গড অফ কার্ডের যেসব জ্ঞান ছিল তা আসতে থাকে চেনমুয়ের ভেতর, যার কারণে এই সময়ের সাথে তার জীবনও পুরোপুরিভাবেই বদলে যেতে চলেছিল। তার লাইফে আগে যা হতো এখন তার সাথে আর তেমন হবে না, বরং নতুন রাস্তায় যেতে হবে। যার ঠিক পরেই এখন হাইনার এখান থেকে গায়েব হয়ে যান, আর এটা বলতে থাকেন যে চেনমু, এখন তুমি হয়ে গেছো গড অফ কার্ডের নতুন ওয়ারিস। মনে রেখো এই কথাগুলোকে তোমাকে যে কোনো মূল্যে সবসময় গোপন রাখতে হবে। মনে রেখো বাছা, এই কথাগুলো কখনো ভুলে যেও না। যার ঠিক পরেই আমরা চেনমুকে দেখি যে নিজের ঘরের ভেতরেই উপস্থিত ছিল, যে ভুলবশত নিচে পড়ে যায় আর তার একটা গ্লাসও ভেঙে গিয়েছিল। প্রথমে তো চেনমুয়ের এমন লাগছিল যেন সে দেখছিল কোনো স্বপ্ন, কিন্তু যেমনই সে ওই কার্ডটা বের করে, তো সে রিয়ালাইজ করে যে অ্যাকচুয়ালি এই সব কিছু তার সাথে হয়েছিল। এরপর আমাদের সিটির ভেতর যেতে দেখানো হয় যারা কে, যে এখনও ট্র্যাক করতে করতে আর খুঁজতে থাকে গড অফ কার্ডকে। যার তখনই নিজের মাস্টারের বলা কথা মনে আসছিল, যিনি তাকে বলেছিলেন যে মিস্টিরিয়াস কার্ড তুমি কেবল তার কাছেই পেতে পারো, যাকে খোদ মিস্টিরিয়াস কার্ডই নিজের ওয়ারিস বানানোর জন্য চুজ করেছে। তার মাস্টার তাকে বলেছিল যে নতুন ওয়ারিসকে তোমাকে যে কোনো মূল্যে নিয়ে আসতে হবে বাই ইউয়ান ম্যানশনে, কারণ কেবল তখনই গিয়ে তার লোকদের বাঁচানো যেতে পারে। যারা ভাবতে থাকে যে আসলে সে কে হবে এই দুনিয়ায়, আমি আসলে তাকে কোথায় খুঁজব, কিন্তু এখন তার এই কথার বিশ্বাস হয়ে গিয়েছিল যে যে মিস্ট্রি কার্ড আছে সে নিজের নতুন ওয়ারিসকে চুজ করে নিয়েছে, যার সিগন্যাল তাকে এটাও বলছিল যে সে নিশ্চয়ই তার আশেপাশেই থাকা উচিত। যার পর এখন আমরা পরেরই সিনে দেখতে পাই চেনমুকে, যে কার্ড অফ কার্ডের অ্যাবিলিটিস ব্যবহার করতে করতে একটা নতুন কার্ড বানানোর চেষ্টা করছিল, যে ফাইনালি ওই কার্ডটাকে বানিয়েই নিয়েছিল। তার অ্যাবিলিটিস চেক করার জন্য সে ওটাকে অ্যাক্টিভেটও করতে যাচ্ছিল। সাথে সাথে তখনই সেই মুহূর্তে চেনমু এর রুমের দরজাও খুলতে যাচ্ছিল। চেনমু যেমনই ওই ড্রাগন কার্ডকে অ্যাক্টিভেট করেছে, রুমের ভেতর আসা ছেলেটা খুব বেশি ঘাবড়ে যায় আর তৎক্ষণাৎ বাইরে চলে যায়। তো চেনমু তাকে বলে যে লেজি, তুমি ওখানে কি করছো? যার ভেতরে আসাতে লেজি বলতে থাকে যে আমি তো খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, আমাকে এটা বলো তো দেখি যে আসলে তুমি এটা কিভাবে করলে। যার ফলে চেনমু তাকে এটা জানায় যে এটা হলো আসলে আমার ম্যাজিক কার্ডের প্রজেকশন। চিন্তা করো না, ওই ড্রাগন রিয়াল ছিল না, আর না তার কাছে কোনো অ্যাটাক পাওয়ার ছিল। লেজি বলে যে তার কারণে আমার জান যেতে বসেছিল। সত্যি দোস্ত, তোমার যে অ্যাবিলিটিজ আছে তা খুব কামাল হয়ে গেছে। চেনমু বলে যে শুক্রিয়া আমার ট্যালেন্টের প্রশংসা করার জন্য। তখনই লেজি তাকে দেখাতে থাকে লেটেস্ট বেস্ট সেলিং কার্ডকে। এটাকে লেজিই বানিয়েছিল, আর সেটাও খুব কামালের ছিল। কিন্তু লেজি বলে যে এই কার্ড দেখানোর পর আমাকে তো কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছে,
কারণ কোম্পানির সুপারভাইজারের এই কার্ড পছন্দই হয়নি। ও চেন মু কে বলে যে দোস্ত এখন তুমি আমাকে বলো যে আসলে এমন হলে রাগ কার না আসবে। বলে যে দেখো আমি ঠিক ভুল তো জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে তুমি স্ক্রিপ্ট রাইটিং করতে জানতে না, তো আবার কারো তোমার স্টোরি কিভাবে পছন্দ আসবে। লেজি বলে যে দোস্ত আমি এই কাহিনী লেখার জন্য কত রাত বরবাদ করেছি, বরং এর জন্য তো আমাকে অনেক রিয়াল এক্সপেরিয়েন্সও নিতে হয়েছে। চেন মু তাকে বলে যে আচ্ছা তাহলে আসলে তুমি করতে কি চাও। লেজি বলে যে আসলে আমি করতেই বা কি পারি তোমার সামনে কমপ্লেন করা ছাড়া। এখন সে চেন মু কে বলে যে এমনিতে এখন যেই টেকনিক তুমি ব্যবহার করলে তার সাহায্যে আমি খুব আমেজিং ভিডিও ক্লিপস বানাতে পারি, যার জন্য চেন মু ও রাজি হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে তুমি এমনটা করে নিও। লেজি বলে যে দেখো যদি আমার আর তোমার আমাদের দুজনেরই ট্যালেন্ট একসাথে মিলে যায় তো আমরা এত গজব কার্ড মুভিজ বানাতে পারবো যে খুব শীঘ্রই আমাদের নিজেদের কোম্পানি দাঁড়িয়ে যাবে। যার ফলে চেন মু তাকে বলে যে তুমি আমাকে আবারও বোকা বানাতে চাও, যাও ইয়ার আমার এখনও অনেক কাজ আছে, আমাকে আঙ্কেল হওয়ার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট বানাতে হবে। লেজি বলে যে দোস্ত তুমি কি আমাকে প্রতিশোধ নিতে হেল্প করবে না। চেন মু বলে যে ঠিক আছে আমরা এর ব্যাপারে পরে কথা বলবো। সে সবার আগে নিজের আঙ্কেল হুয়াকে কল করে, যার ফলে সে আঙ্কেল হুয়ার আওয়াজ পায় যেন তাদের দোকান কেউ ভাঙচুর করছে। যেমন এই দুজনেই